মডেলে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ বললেন বিশেষজ্ঞরা। গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চারের আশা। ঈদের দ্বিতীয় দিনের সড়কে মৃত্যুর মিছিল, 4 জেলায় 21 প্রাণহানি। প্রধানমন্ত্রীর গভীর শোক, পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে জরুরি পদক্ষেপের নির্দেশ। ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রেল সড়ক পথে রাজধানীমুখী চাপ, পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এবং ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে সড়ক সতর্ক সংকেত। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের ইতিহাসের একটি যুগান্তকারী কৃষি ও অর্থনৈতিক সংস্কার। সেই পথ অনুসরণ করে ছেলে তারেক রহমানও কৃষি বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কামাল হোসেনের ক্যামেরায় তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কুদাল হাতে মাটি কেটে এই কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে লাখো মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশব্যাপী খাল খনন শুরু করেন। ফলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি মডেল দেশে পরিণত হয় বাংলাদেশ। ওই সময় এই ব্যবস্থাপনাকে দেখা হতো জিয়া মডেল হিসেবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন করে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন করা হবে, যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ুর প্রভাব মোকাবিলা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। বাবার পদাঙ্ক অনুসরণ করে হাতে নেয়া তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। পানির সংকটের প্রধান ইম্প্যাক্ট তৈরি হয় কৃষিতে, যেটা আমরা এখনো তিস্তার কারণে দেখছি যে ওই অঞ্চলে যে আপনার কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ে তিনি এই কর্মসূচি নিয়েছিলেন যে পানি ধরে রাখা যায় কিনা। সেই পানি ধরে রাখার জন্য আপনার তিনি এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এ থেকে ওই খালের যে আশেপাশে কৃষক যারা, আমি নিজেও আমি নিজেও গোসলও করেছি 2-1টা খালে জিয়াউর রহমানের করা সেই ইয়েতে আর কি। দেশের জনগণের কৃষি বিপ্লবের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন আর সমৃদ্ধি ফিরে আসবে, এমন প্রত্যাশার কথাও জানান এই রাজনৈতিক বিশ্লেষক। পানি হচ্ছে আপনার আমাদের অর্থনীতির একটা বড় লাইফ লাইন, তাই না? এখন এই লাইফ লাইনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা, পানি সরবরাহের ক্ষেত্রে আপনার এই খালগুলো একটা বড় ভূমিকা রাখতে পারে আর কি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের সুস্থ চর্চা শুরু হয়েছে বলে জানিয়েছে সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। অথচ বিরোধী পক্ষ সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদাগার করছে বলে অভিযোগ তার। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষ এখন নির্বিঘ্নে কথা বলতে পারছেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। ঈদুল ফিতরের তিনি বলেন, মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছেন। স্বাধীনতার পর যারা এই অর্জনকে দুর্বল করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক,
মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কুৎসা রটনা করছে। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। নতুন গণতন্ত্রের পথ চলায় সবার সহযোগিতা চেয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধানের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামাতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সংসদের সব সংকটের সমাধান না হলে দাবি দাওয়া নিয়ে আন্দোলনে যেতে হবে। সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়। এটা যদি ধরেন তাইলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না, আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল আকার ধারণ। আমরা ওই জটিলতাটা চাই না। ঈদের দ্বিতীয় দিন ৪ জেলায় সড়কে ঝরল ২১ প্রাণ। কুমিল্লার পদুয়ার বাজারে বাসট্রেন সংঘর্ষে শিশু নারী সহ নিহত হয়েছে ১২ জন। দুর্ঘটনার ৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আরও ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ২ জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মাহমুদ আক্তারের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোর ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন। এদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল বন্ধ হয়ে যায়। সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন এসে মেল ট্রেনটিকে উদ্ধার করে লাইনে আটকে থাকা বাসটিকেও সরিয়ে নেয়। ৭ ঘণ্টা পর শুরু হয় রেল চলাচল। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত আরও ৫ জন। এছাড়া কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন দরিয়াকান্দি এলাকার বিজয় ও তার বন্ধু জাবির হোসেন। অন্যদিকে বান্দরবানের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়। ৪ জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষ সহ কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদ উদযাপনের আনন্দ ঘন মুহূর্তে এসব দুর্ঘটনা বেদনাদায়ক এবং নির্বিঘ্নে যাতায়াত সহ জননিরাপত্তা নিশ্চিতে তার সরকার বদ্ধপরিকর। রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের পরদিন থেকেই ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়তেই থাকে। আজ সকালে আরও বেশি চাপ পড়েছে কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে। যাত্রীরা বলছেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে শহরে।
দর্শক, এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকেই এই কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা এই এক্সপ্রেস যেটি সিলেট থেকে ঢাকামুখী এবং সেটি এসেছে। আমরা এই ট্রেনটিতে যাত্রীর খুবই যে ঘরমুখী মানুষ যারা গিয়েছিলেন বাড়িতে ঈদ উদযাপনের জন্য, তারা আসলে এখনো কিন্তু সেভাবে ফেরা শুরু হয়নি। তবে তারপরেও ট্রেনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। আমি কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার পরেও ট্রেনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। আমি কিছুক্ষণ আগেই স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি। এখানে যাত্রী যারা আসছেন ট্রেন বাসা থেকে, যারা বাড়ি থেকে যারা ফিরছেন, তাদের সাথেও কথা বলেছি। তারা বেশ কয়েকটি বিষয় আমাকে লক্ষ্য বলেছেন। এবারের ট্রেনের যে ঈদ যাত্রাটি ছিল সেটি আসলে খুবই ভালো ছিল। তবে শেষের দিকে এসে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনেকেই ভোগান্তির মুখে পড়েছেন, দুর্ভোগ পোহাতে হয়েছে। এই ক্ষেত্রে তারা একটি বিষয় বলেছেন যে স্পেশাল ট্রেনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বাড়াতে হবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা জানিয়েছেন। এবং স্টেশন ম্যানেজার যে বিষয়টি বলেছেন যে এখানে আসলে যদিও বা ট্রেনের যে আসার তার সংখ্যাটি কাউন্ট করা হয় না, তবে এখান থেকে সাপ্তাহিক কিছু ট্রেনের বন্ধ রয়েছে আজকে। সেগুলো হচ্ছে পারাবত এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস। অর্থাৎ এই 6টি ট্রেন আজকে স্টেশন থেকে ছেড়ে যাবে না। এবং আজকে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মোট ট্রেনের সংখ্যা ছিল 45টি। এর ভিতরে 6টি ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকায় 39টি ট্রেন ছেড়ে যাবে। এবং ধীরে ধীরে ট্রেনের যে যাত্রীর চাপ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। কেননা আপনি জানেন যে ঈদের ছুটি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং এই শেষ হওয়ার কারণে কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঢাকার দিকে ফিরছেন এবং এই ফেরার কারণে এই চাপটি আসলে আগামী 2 দিন পর আরও অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু বলছেন এখানকার স্টেশন ম্যানেজার যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই বিষয়টি বলছেন। মুক্তি, সকাল থেকেই আমরা এই স্টেশনে শুরুর দিকেই আপনাকে জানিয়েছি যে রেলওয়ে স্টেশনে আমি উপস্থিত রয়েছি এবং কিছুক্ষণ আগে উপবন এক্সপ্রেসটি এসেছে এবং তারা দেখছিলাম যে অনেকটাই ভিড়, তবে ধীরে ধীরে এই ভিড়ের পরিমাণটি আরও বেড়ে যাবে। মুক্তি, এই ছিল সর্বশেষ চিত্র। ধন্যবাদ বিজন আপনাকে। ঈদের তৃতীয় দিনে পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটার সমুদ্র সৈকত। সকাল থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করে। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতে ওঠে শিশু থেকে বয়স্করা। অনেক পর্যটক আবার ব্রেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের ভিড়ে ব্যস্ততা বেড়েছে হোটেল মোটেলগুলোতে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ। ঈদ পরবর্তী সময়ে আমাদের সাগরকন্যা কুয়াকাটায় যে আমাদের বিভিন্ন স্পটগুলো রয়েছে সব জায়গায় আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ফোর্স মোতায়েন রয়েছে। কুয়াকাটার যে স্পট, এখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আমদানি করা নিম্নমানের বিদেশি চিনির কারণে আবারও লোকসানে পড়েছে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল। একদিকে দেশীয় চিনির উৎপাদনে খরচ বেশি, অন্যদিকে আমদানি করা চিনির দাম কম। এতে অবিকৃত থাকছে জয়পুরহাট চিনিকলের পণ্য। ফলে হুমকির মুখেই থাকছে দেশীয় চিনি বাজার। মিলন রায়ানের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। 60-এর দশকে স্থাপিত দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল দিন দিন লোকসানের মুখে। আমদানি করা চিনির দাম কম হওয়ায় এখানকার চিনি থাকছে অবিকৃত। আখচাষী ও চিনিকলটির দেয়া তথ্য মতে এখানে উৎপাদিত চিনির দাম প্রতি কেজি 130 থেকে 135 টাকা, আর আমদানি করা চিনি 100 টাকা। মাত্র 100 টাকা কেজি। আর আমাদের জয়পুরহাট মিলের চিনি 120 টাকা। যদিও এটা পুরাতন চিনি, নতুন চিনি আসবে সামনে। মিলের 125 টাকা যাচ্ছে বর্তমানে। মান ভালো এবং এই জন্যেই দাম বেশি। বিদেশি চিনি কিতে বানায় আমরা তো সেটা জানি না। দামে কম, মিষ্টি কম। আমদানি করা কম দামি চিনির গুণাগুণ যাচাই না করেই ক্রেতারা ঝুঁকছেন সেদিকে। তাতে অবিকৃত থাকছে জয়পুরহাট চিনিকলের চিনি। 2025-26 মাড়াই মৌসুম আমরা সদ্য সমাপ্ত করলাম। এবছরে 54,408 মেট্রিক টন আখ মাড়াই করে 2801.5 মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। আমাদের মজুদ রয়েছে
৩,৫৯৪.45 মেট্রিক টন চিনি। সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমাদের চিনি বিক্রয় কার্যক্রম অব্যাহত আছে। এই বছর উৎপাদিত চিনির সঙ্গে গত বছরের অবিকৃত চিনি সহ মোট মজুত রয়েছে প্রায় ৩,৫৯৪.৪৫ টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেম এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলের একাধিক সতর্ক সংকেত জারি করা হয়। এসব এলাকায় ইরানি হামলার পর সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হরমুজ প্রণালী বন্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালালে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা। দখল দূষণে সংকটাপন্ন বরিশালের বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী। একসময় খরস্রোতা এই নদী দিয়ে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল করলেও বর্তমানে এটি মৃত্যুর মুখে। নদীটির নাব্য ও স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে পুনর্খনন সহ দখল ও ভরাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এম এ সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের বাকেরগঞ্জে দীর্ঘদিন ধরে শ্রীমন্ত নদীর দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে মূল প্রবাহ সংকুচিত হয়ে পরিবর্তন হয়েছে স্বাভাবিক গতিপথ। ময়লা আবর্জনা ফেলায় নদীটি এখন নর্দমায় পরিণত হয়েছে। পাশাপাশি ভরাট হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি খাল। এতে বর্ষায় পৌর শহরের বড় অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালটাকে বিভিন্নভাবে সৌন্দর্য বর্ধনের নামে তারা পর্যায়ক্রমে তারা ভরাট করে ফেলেছে। নদী তো ছিল, নদীটা শেষ হয়ে খাল হয়েছে, সেই খালটুকু তারা এখন দেখা গেল লুটে খেয়ে ফেলেছে। দুর্গন্ধে বসবাস করতে পারতেছে না। আমরাও থার্ডে প্রতীক হিসেবে হাঁটাচলা করি, আমরাও গন্ধে আমরা চলাফেরা করতে পারি না। তারেক রহমানের সরকার খাল কাটা কর্মসূচির উপরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে চাই যে যাতে ভবিষ্যতে এই খালটাকে একটা আগের রূপে নেওয়া যায়। আমরা চাই যাতে নদীটা পূর্বের মতো আবার লঞ্চ চলাচল করতে পারে এবং বড় বড় ট্রলার চলাচল করতে পারে। শ্রীমন্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখননের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিবেচনা করা হচ্ছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতি বছরই বেশ কিছু বাজেট পাচ্ছি স্বল্প আকারে। এই বাজেট অনুযায়ী আমরা অধিক গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আমরা অবৈধ দখলের মুক্তর চেষ্টা করেছি। তবে বর্তমান সরকার দেশে নদী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। সেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচিতে আমরা এই নদীটি এবং এই উপজেলার প্রায় 160টি খাল আমরা এই তালিকা অন্তর্ভুক্ত করেছি। আর শ্রীমন্ত নদী ও সংযুক্ত খালগুলোর অবৈধ দখল চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা সাথে সাথে লোক পাঠাচ্ছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি এটাও দখল দূষণ মুক্ত হবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় বাকেরগঞ্জের সব কয়টি খাল পুনঃখনন করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ফরিদপুরের নগরকান্দা ও সালথায় চারা পেঁয়াজের মাঠ জুড়ে সাদা ফুল দেখা দেয় বিপাকে পড়েছেন কৃষকরা। অসময়ের এই ফুল আসায় ব্যাহত হচ্ছে পেঁয়াজের মূল্যের বৃদ্ধি। চাষিরা বলছেন মাঠ পর্যায়ের সময় মতো প্রশিক্ষণ ও পরামর্শ না পাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে কৃষি কর্মকর্তারা জানান রোপণের সঠিক সময় মানা হয়নি বলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় প্রায় 20,000 হেক্টর জমিতে এবছর চারা পেঁয়াজের আবাদ হয়েছে। উপজেলার পুরাপাড়া, বনগ্রাম, কাজলি, চারজসর্দি ও ভল্লবদি সহ বিভিন্ন মাঠে পেঁয়াজ গাছে ব্যাপকভাবে সাদা ফুল বা কদম ফুল দেখা গেছে। চাষিদের অভিযোগ, গাছে ফুল চলে আসায় পেঁয়াজের কন্দ ঠিকমতো বড় হয়নি। ফলে অনেক ক্ষেতেই শুধু গাছ হয়েছে, পেঁয়াজ হয়নি। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খেতে ফুল হয়েছে, মনে করেন যে এরকম বিগত দিন কোনোদিন হয় নাই, এবারই হয়েছে। তাতে যেভাবে মনে করেন যে ফুল হয়েছে তাতে কৃষক খুব সমস্যা। ফলমান ভালো হয়েছে, কিন্তু আমাকে পেঁয়াজির কোনো দাম নাই। সাই হয়েছে, আমাকে আশপাশের যে তো গ্রাম আছে সবই একই পরিস্থিতি। যে দাম তাতে আমাদের মনে করেন যে গৃহস্থ বাইসে থাকা কষ্ট।
আমরা আরো ক্ষেত করে আরো দিনার ভিতর আছি না অন্তর কৃষকের পরামর্শ এই বাবুদের কোনো অন্তর দেয়টা নেই। সময়ের আগে রোপণ এবং আবহাওয়ার প্রভাবে গাছে ফুল চলে এসেছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণে আছি এবং আমাদের কৃষক ভাইদের কাছে আমরা আমাদের মাঠে যাচ্ছি, আমাদের উপসহকারী যারা আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং আমি নিজে যাচ্ছেন। আমাদের এই ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রমগুলো চলমান আছে। এই পর্যায়ে আমাদের প্রায় পেঁয়াজ সংরক্ষণের জন্য আমাদের বিভিন্ন ইউনিয়নে পেঁয়াজ সংরক্ষণের মেশিন সেটা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ চান তারা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশালের আগলঝাড়া প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। টাঙ্গাইল সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে নবাবগঞ্জ এনাম একাদশ বনাম সিংগাইর জামেরটা মুক্ত সংঘের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ঝালকাঠির রাজাপুরের খাল পুনঃখননের কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জিয়াউর রহমানের মডেলে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ বললেন বিশেষজ্ঞরা। গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চারের আশা। ঈদের দ্বিতীয় দিনে সড়কের মৃত্যুর মিছিল, 4 জেলায় 21 প্রাণহানি, প্রধানমন্ত্রীর গভীর শোক। পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে জরুরি পদক্ষেপের নির্দেশ। ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, রেল সড়ক পথে রাজধানীমুখী মানুষের চাপ, পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এবং ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে সতর্ক সংকেত, ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।